করব ডব্লিউবিসি। ডব্লিউবিসিকে বলা হয় শরীরের অন্যতম প্রধান রক্তকণিকা। এই ডব্লিউবিসি শরীরের মানে অন্যতম গুরুত্বপূর্ণ রক্তকণিকা। কী জন্য? কারণ এই রক্তকণিকা অনেক কী জন্য দেখেন, শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল, অপর নাম হচ্ছে লিউকোসাইট। মানবদেহের পরিণত শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই জন্য এই রক্তকণিকা খুবই গুরুত্বপূর্ণ। আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, প্ল্যাটিলেটে কোনো নিউক্লিয়াস থাকে না। আমরা তিন ধরনের রক্তকণিকা, আরবিসি, ডব্লিউবিসি এবং হচ্ছে প্ল্যাটিলেট। আরবিসি তো নিউক্লিয়াস থাকে না, প্ল্যাটিলেটের নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে কোথায়? ডব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে, হোয়াইট ব্লাড সেলের নিউক্লিয়াস থাকে। এজন্য এই রক্ত খুব গুরুত্বপূর্ণ। ডব্লিউবিসি নর্মাল কাউন্ট কত? দেড় লক্ষ থেকে 3 লক্ষ পার ডেসিলিটারে থাকে। বই নাই এটা আছে? ওখানে মিলিটারি হিসাব দিচ্ছে, তাই না? আর ডেসিলিটারি হিসাব হলো 1.5 লক্ষ থেকে 3 লক্ষ, আর মিলিটারি হিসাব গেলে 4,000 থেকে 11,000 থাকবে। ঠিক আছে, আমি ডেসিলিটারি হিসাব দিচ্ছি আর কি আপনাদেরকে, তাই না? ল্যাবে কিন্তু আপনার ডেসিলিটারি হিসাবে করে, ল্যাবে হচ্ছে মিলিলিটারি হিসাবে করা হয় না, কোনো অনেক কষ্টকর হয়ে যায়, তাই তো? আচ্ছা দেখেন, মানুষের শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, প্রয়োজন অনুযায়ী সে যে কোনো আকার ধারণ করতে পারে। খেয়াল করছেন কথাটা? দেখেন এখানে লিম্ফোসাইট, মনোসাইট, ইসোনোফিল, বেসোনোফিল, নিউট্রোফিল, দেখছেন? হ্যাঁ, আপনার রক্ত রস থেকে রক্ত যখন আলাদা করে তখন আরবিসিগুলো গণার পরে বাকিগুলো থেকে যায় ডব্লিউবিসি এবং হচ্ছে আপনার প্ল্যাটিলেট। প্ল্যাটিলেট চিনার উপায় আছে, প্ল্যাটিলেট বলবে কীরকম সেটা আপনি দেখলে চিনতে পারবেন। হ্যাঁ, ডব্লিউবিসি ধরে নাই। ঠিক আছে, আচ্ছা দেখেন, সুস্থ ও অসুস্থ রোগী ও গর্ভাবস্থা মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। এই যে বললাম যেটা আপনাদেরকে, গর্ভাবস্থা কি করবে? বেড়ে যাবে। অসুস্থ রোগীর ক্ষেত্রে কি করবে? বেড়ে যাবে। ডেঙ্গু রোগী ডব্লিউবিসি কাউন্ট কি হয়? বেড়ে যায়। কেমন? আচ্ছা, শ্বেত রক্তকণিকা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে। এই শ্বেত রক্তকণিকা অনেক ধরনের কাজ করে। এত কম সময় বাঁচতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আপনার শরীরে কোনো ধরেন, আচ্ছা সামনে আলোচনা করবো, এটা সামনে আসতেছে, এখন আলোচনা করলে এটা এই পার্টটা স্কিপ করে চলে যাবেন আপনারা। শ্বেত রক্তকণিকা উৎপত্তিস্থল কোথায়? মূলত লসিকা গ্রন্থি, প্লীহা, লাল অস্থিমজ্জ থেকে উৎপন্ন হয়। আচ্ছা, শ্বেত কণিকা হচ্ছে 5 ধরনের। হ্যাঁ, এক নম্বর হচ্ছে নিউট্রোফিল, 2 নম্বর থেকে হচ্ছে ইসোনোফিল, 3 নম্বর থাকে হচ্ছে বেসোফিল, এরপর হচ্ছে লিম্ফোসাইট, এবং হচ্ছে মনোসাইট। যখন আমরা কোনো রোগীকে সিবিসি অ্যাডভাইস দিব, কি অ্যাডভাইস দিব? মানে কি? কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্টে রোগী কিন্তু নিউট্রোফিল কাউন্ট কত, ইসোনোফিল কাউন্ট কত, বেসোফিল কাউন্ট কত, লিম্ফোসাইটের কাউন্ট কত, মনোসাইটের কাউন্ট কত, একদম পুরোটা দেখাতে হবে একদম। হ্যাঁ, নিউট্রোফিলে কত আছে? 60 থেকে 70% থাকবে, তাই না? ইসোনোফিল থাকে, সরি কিছু বলছিলেন? সুস্থ মানুষের ইসোনোফিল থাকবে কত? সুস্থ মানুষের 2 থেকে 4%। আচ্ছা, বেসোফিল থাকবে 20 থেকে, বেসোফিল কত পার্সেন্ট থাকবে? 0 থেকে 1, সরি লিম্ফোসাইট থেকে 20 থেকে 30, 0 থেকে 1% না, 0.1%। আর লিম্ফোসাইট থাকবে
আর মনোসার থাকবে মোটামুটি বেশি থাকবে কি নিউট্রোফিল এবং হচ্ছে লিম্ফোসাইট। হ্যাঁ, ইসিনোফিল 2 থেকে 4% এবং হচ্ছে মনোসাইট 2 থেকে 8% এবং ব্যাসোফিল থাকবে 0 থেকে 1%। আচ্ছা, একটা কথা দেখেন, শ্বেত রক্তকণিকার কাজ, এটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে, অ্যান্টিবডি তৈরি করে, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই কথাটা বুঝতে হবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কি। সরি, ম্যাক্সিমামেই আপনার নিউট্রিফিল কাউন্ট বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, আর লিম্ফোসাইটও কাউন্ট কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। বাকি দুটো মোটামুটি কাছাকাছি থাকবে, মানে দুটো পার্সেন্টেজ বেশি থাকে। কেমন? আচ্ছা, একটা কথা বলছি দেখেন, এখানে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। ডব্লিউবিসি হচ্ছে শরীরের খুব গুরুত্বপূর্ণ সেল, ব্লাড সেল না? বলতেছি এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ফ্যাগোসাইটোসিস, PAGOCYTOSIS। ফ্যাগোসাইটোসিস প্রসেসে রোগ জীবাণু ধ্বংস করে। কীভাবে জানেন? আমরা বলছি ডব্লিউবিসি যে কোনো আকার কি করতে পারে, ধারণ করতে পারে, এর নির্দিষ্ট কোনো আকার নেই। এই একটা জীবাণু আপনার শরীরে ঢুকলো, হ্যাঁ, এটা হাত পাওয়ালা এভাবে, হ্যাঁ, ঢুকতে পারে না এমন একটা জীবাণু, হ্যাঁ, ঢুকে সে এভাবে হাত পা, আপনি তো দেখতেছেন না, এত ছোট জীবাণু যে আপনার মুখ দিয়ে ঢুকে গেছে বা হাত দিয়ে ঢুকে গেছে বা কাটা জায়গা দিয়ে ঢুকে গেছে, ঢুকে যেতে পারে না? পারে। কি হবে? এখানে ডব্লিউবিসি চলে আসবে, আইসা কি করবে? একে কি করবে? একে আমন্ত্রণ জানাবে। কিভাবে? তার এরকম ডব্লিউবিসি এরকম ইয়ে হয়ে যাবে, আকার এরকম হয়ে যাবে। বুঝেন নাই কথা? এটা একটা জীবাণু, জীবাণুর কাছে আসে আর ডব্লিউবিসি তার আকার চেঞ্জ করে ফেলবে। ধরেন ধরেন একটা কথা আপনাদেরকে বুঝাই, জীবাণুটা হচ্ছে এরকম লম্বাটে, হ্যাঁ, ডব্লিউবিসি ধরেন এরকম গোল, হ্যাঁ, তাই না? তো ডব্লিউবিসি কী করবে? তার গোল আকার রেখে সে কী করবে? লম্বা হয়ে যাবে। জীবাণুর দিকে এরকম লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে সে ক্ষান্ত থাকবে না। সে কী করবে? আস্তে আস্তে এই জীবাণুকে প্রদক্ষিণ করতে থাকবে। যেহেতু তার নির্দিষ্ট কোনো আকার নেই, সে আবার লম্বা হয়ে কী করবে? আস্তে 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 এটা ঢুকাতে সে ভিতরে ঢুকে ফেলবে, তার নিজের ভিতরে ঢুকাই ফেলবে। ঢুকাইয়া ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে ছিদ্র করে সে নিজের ভিতরে নিয়ে যাবে এটারে, জীবাণুটাকে, হ্যাঁ, নিজের ভিতরে, একদম নিজের ভিতরে। শামুক কী করে? খাবারটা এভাবে আস্তে আস্তে যায়, নেয় না, বুকের ভিতরে নিয়ে যায়। সেও কী করবে? প্রথমে এটাকে আটকায় ফেলবে। আটকায় ফেলা, আমরা বলছি না সেলের ভিতরে সেলের ইয়ে থাকে, সেল গহ্বর, কোষ গহ্বর থাকে, ওই গহ্বরগুলো সে বড় করে ফেলবে, মানে হা করবে আর কি, তার মুখটারও সে বড় করে ফেলবে। বড় করে সে জীবাণুটা কী করবে? ভিতরে নিয়ে নেবে। ভিতরে নিয়ে তখন সে তার বিভিন্ন টক্সিন রিলিজ করে এটা কি করবে? ধ্বংস করবে, মেরে ফেলবে। এখন কথা আছে, কথা কি? কথা হচ্ছে, বলবো যে স্যার তাহলে মানুষ অসুস্থ হবে কেন? হ্যাঁ 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 না, এখন মানুষ অসুস্থ হয় কেন? তাহলে অসুস্থ হয় কারণ ডব্লিউবিসি কাউন্ট যখন কম থাকে তখন কি হয়? তখন ধরেন জীবাণু ঢুকছে 2 লাখ, কিন্তু ডব্লিউবিসি আসা আপনার ধরেন 1 লাখ, তখন কী হবে? কি হবে? সে ধ্বংস করতে শেষ করতে পারবে না। সে ধ্বংস করতে যায়, নিজে ধ্বংস হয়ে যাবে। যুদ্ধ করতে করতে একসময় দেখা যাবে ডব্লিউবিসি কাউন্ট কমে গেছে। কি হয়েছে? ধরেন আমার দেশের সৈন্যবাহিনী হয়েছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে বোঝানোর জন্য বলতেছি, ধরেন 2 লাখ। মিয়ানমার সে যুদ্ধ করলে মিয়ানমার সৈন্য 18 কোটি, বা ধরেন 10 লাখ, 18 কোটি না, 10 লাখ। 10 লাখ জীবাণু যখন, 10 লাখ সৈন্য যখন 2 লাখ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখন মারামারি করার পরে কি হবে? কি হবে? 2 লাখের থেকে হতে থাকবো 2000, আর 10 লাখ থেকে কমে হয়ে যাবে কত? 8 লাখ। এরকম না? কিন্তু খুব বেশি ধরেন তখন কি হবে? ওই দেশ জিতে যাবে, ওই দেশ জিতে যাবে, তখনই মানুষ অসুস্থ হয়ে যায়। এইটাই হলো ফ্যাগোসাইটোসিস প্রসেস।
আচ্ছা, অ্যান্টিবডি কী করছে আমরা বলছি দেখেন, অ্যান্টিবডি তৈরি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কথাটা বোঝা গেছে? অ্যান্টিবডি, আমরা যখন শরীরে কোনো জীবাণু ঢুকে, কেমন, ওই জীবাণু শরীরে একটা সময় কি করে না, আর রোগ সৃষ্টি করতে পারে না। এর কারণটা কি? কারণটা কেউ জানেন? আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ওই জীবাণুটাকেই তার নেচার পরিবর্তন করে দেয়। তখন এই জীবাণুটা কি করে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অকার্যকর হয়ে যায়। যখন দেখে যে না, এরকম একটা জীবাণু ঢুকছে, সেই স্পোরওয়ালা, তখন আমার শরীরে কিছু জীবাণু ডব্লিউবিসি স্পোরওয়ালা হয়ে যায় তাকে মারার জন্য। ঠিক আছে, এটাই অ্যান্টিবডি। আচ্ছা, এরপর আসেন প্ল্যাটিলেট বা অনুচক্রিকা। অনুচক্রিকার অপর নাম থ্রম্বোসাইট। এটি রক্তকণিকার মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্র রক্তকণিকা। এই রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না, যেটা বললাম আরবিসিতে থাকে না, প্ল্যাটিলেটও থাকে না, শুধুমাত্র ডব্লিউবিসিতে থাকে। আচ্ছা, আকার কেমন? এটি বিভিন্ন আকারে দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার এবং রডের ন্যায় দণ্ডাকার। সংখ্যা, প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রতি ঘনমিলিলিটারে অনুচক্রিকার পরিমাণ 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। উৎপত্তি স্থান কোথায়? দেহের অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 9 দিন। অনুচক্রিকার কাজ কি? কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এই যে দেখেন, একটা কথা বলছি এখানে, কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আমাদের শরীরে আল্লাহ প্রদত্ত যদি কোনো জায়গায় কাটা যায়, কিছুক্ষণ পরে দেখুন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, যত মানে বড় কাটাই হোক না কেন। হ্যাঁ, যদি দেখেন যে ডিপ কোনো কাটা যায়, একদম ধরেন বড় কোনো কাটা যে একদম হাড় পর্যন্ত, তখন শরীরে কি হয়, বড় বড় রক্তনালী, আর্টারি, ভেনগুলো কাটা যায়, তখন সে আপনার রক্ত জমাট বাঁধা সম্ভব হয় না। কিন্তু ছোটোখাটো কাটা দেখবেন কিছুক্ষণ পরে রক্ত জমাট বাঁধা বেঁধে গেছে। আচ্ছা, আমরা বলতেছি শরীরের অসংখ্য রক্তনালী আমাদের শরীরে আছে না, জালের মতো বিস্তৃত, মোটা চিকন অনেক ধরনের রক্তনালী আছে। আচ্ছা, এই রক্তনালীগুলো যদি কোনো কারণে কোনোটা ছিঁড়ে যায়, আমাদের এই খুব সামনে রক্তনালী আছে, এগুলো যদি কাটা যায়, তাহলে তো মানে সর্বক্ষণ রক্ত পড়ার কথা না, সর্বক্ষণই তো রক্ত পড়ার কথা, কিন্তু না, যখন ছোট কোনো রক্তনালী ছিঁড়ে যায়, তখন আশপাশ থেকে কিছু সেল এসে ওই জায়গাগুলো কি করে, ক্লটিং করে দেয়, ভরাট করে দেয়, তখন ওরা অন্য রক্ত আর বের হইতে পারে না। এটাই হচ্ছে রক্ত জমাট বাঁধা। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যদি আর্টারি এবং বেইন চিনতে হবে। বেইন যদি কাটা যায় তাহলে জোড়া লাগানো যায়, 1। 2 নম্বর কথা হচ্ছে যদি বেইন কারো কাটা যায়, যদি জোড়া নাও লাগান, তাহলে ফার্স্ট দিয়ে আরেকটা বেইন কী হবে, তৈরি হবে, নিজে নিজে তৈরি হবে। কেমন? ল্যাটারালি আরেকটা পাশ দিয়ে আরেকটা বেইন কী হবে, তৈরি হবে, এবং সেটা হয়তো ওরকম অ্যাক্টিভ থাকবে না, কিন্তু তৈরি হবে, আরেকটা বেইন তৈরি হয়ে সেখান দিয়ে রক্তগুলা প্রবাহিত হবে। আটারি, এবং আটারি হচ্ছে ভিতরে থাকে, হাড়ের সাথে লাগানো থাকে, চামড়ার নিচে থাকে, এগুলো হচ্ছে বেইন। ভেইন বলি আমরা এগুলাকে। হ্যাঁ, বেইনগুলো দেখা যায়, চামড়ার নিচেই থাকে বেইনগুলা। আমরা সামনে পড়াবো আটারি এবং বেইন। হ্যাঁ, অবশ্যই ভেইনে দিব, আমরা শিরাই দিব না। সম্ভব। রক্তের কাজ কি? রক্তের কাজ দেখেন, ফুসফুস থেকে অক্সিজেন বহন করে কোষে নিয়ে যায় এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃশেষণের জন্য ফুসফুসে নিয়ে আসে। অন্ত্রে শোষিত খাদ্যবস্তু শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। দেহ থেকে বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ নিঃশেষণের জন্য কিডনিতে নিয়ে আসে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের রোগ প্রতিরোধে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পানির ভারসাম্য রক্ষা করে, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যোগ জীবাণু ধ্বংস করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, এনজাইম ও হরমোন বহন করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যায়। কারো কোনো প্রশ্ন? সাধারণভাবে ভালো কথা বলছে, একদম ক্লিনিক্যাল একটা কথা বলছে। রক্ত শূন্যতা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, রক্ত শূন্যতাকে আমরা বলবো অ্যানিমিয়া। কি বলবো? অ্যানিমিয়া। অ্যানিমিয়া একটা বিশাল পড়াশোনা, অ্যানিমিয়া নিয়ে পড়াইলে 2 দিন ক্লাস চলে যাবে। অ্যানিমিয়া একটা
বিশাল পড়াশোনা, অ্যানিমিয়া যদি আমি পড়াই 2 দিন ক্লাস চলে যাবে। এই রক্তশূন্যতা বোঝার অনেকগুলো উপায় আছে। মুখমণ্ডল, 2 হাতের তালু এবং হচ্ছে লোয়ার পার্ট অফ স্ক্লেরা, ঠিক আছে? 2 চোখ একসাথে দেখবেন, হাতের তালু দেখবেন, মুখ দেখবেন এবং হচ্ছে নেইল পিন্স দেখবেন, নেইল পিন্স, নখ, হ্যাঁ, চাপ দিয়ে 2 সেকেন্ড ধরে রাখবেন, 2 সেকেন্ড পরে ছেড়ে দিবেন। যদি দেখেন যে সাদা রয়ে যায় তাহলে অ্যানিমিয়া আছে, আর যদি সাথে সাথে চলে আসে তাহলে অ্যানিমিয়া নাই, রক্তশূন্যতা নাই, ঠিক আছে? মহিলাদের বিভিন্ন সময় অ্যানিমিয়া দেখা দেয় না, রক্তশূন্যতা পুরো সাদা হয়ে থাকবে। আমি এমন রুগী পাইছি যে রক্তশূন্যতা এত যে চোখের এই অংশ, আমাদের চোখের মনের অংশ হালকা সাদার মধ্যে লাল, না লাল তো বাইরের অংশ, এই অংশটা পুরো সাদা, মনেটা একদম কালো, জল জল করতেছে, কালো সাদার মধ্যে কালো এরকম, ঠিক আছে? মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে, হ্যামোরেজের ক্ষেত্রে, মাসিক যাদের ইরেগুলেশন হচ্ছে এবং হচ্ছে যাদের পিরিয়ডের সময় অনেক বেশি ব্লিডিং হচ্ছে, এদের রক্তশূন্যতা দেখা দেয়। আচ্ছা, রক্তশূন্যতার ম্যানেজমেন্ট অনেক কঠিন। আমরা অ্যানিমিয়া যখন পড়াবো তখন আলোচনা করব। মেডিসিনে যখন অ্যানিমিয়া পড়াবো তখন রক্তশূন্যতা কেন হয়, কি করবেন রক্তশূন্যতা হলে। এখন আপাতত বলে গেলাম, আপাতত শুধু জানায় রাখলাম এটা অ্যানিমিয়া বলে, রক্তশূন্যতা কি বলা হয়? অ্যানিমিয়া বলা হয়। আচ্ছা, একটু দেখেন, আমরা একটু আলোচনা আগায় নিব কারণ আমাদের সময় চলে যাচ্ছে। এই সামনে আসতেছি। রক্ত জমাট প্রক্রিয়া, যে প্রক্রিয়া দেহে ক্ষতস্থানে রক্তবাহিকা থেকে তরল রক্ত পেরিয়ে জলির মতো আকার ধারণ করে রক্তক্ষরণ বন্ধ করে তাকে রক্ত জমাট বা তঞ্চন বা কোয়াগুলেশন বলে। এটা আমরা পড়ছি, তাই না? বলছি রক্ত জমাট বাঁধা 13টি ফ্যাক্টরের সমন্বয়ে সংগঠিত হয়। আচ্ছা, রক্ত জমাট বাঁধার গুরুত্বপূর্ণ ধাপগুলো নিম্নে বর্ণনা করা হলো, একটু পড়ে নেবেন। হ্যাঁ, আঘাতের ফলে ক্ষতস্থানে বিদীর্ণ থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম বের হয়। বিদীর্ণ মানে যে জায়গা কেটে গেছে, হ্যাঁ, কাটাছেঁড়া হয়ে গেছে, ওই জায়গা থেকে থ্রম্বোসাইট, আমরা বলছিলাম থ্রম্বোসাইট, ও থ্রম্বোসাইট কোষ থেকে থ্রম্বোসাইটিন নামে এক ধরনের এনজাইম বের করে দেয়। এরপর থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সহায়তায় নিষ্ক্রিয় প্রথম্বিনকে সক্রিয় থ্রম্বিন এনজাইমে পরিণত করে। আমার সাথে ক্যালসিয়াম আছে, আমরা বলছি না অজৈব উপাদানের মধ্যে ক্যালসিয়াম পড়ছি না? এই অজৈব উপাদান ক্যালসিয়াম কী করে? ক্যালসিয়ামের মাধ্যমে থ্রম্বোপ্লাস্টিন সক্রিয় থ্রম্বিন এনজাইমে পরিণত করে। এরপর থ্রম্বিন কী করে? ফাইব্রোনেজেনকে মনোমার ও পরে ফাইব্রিন পলিমার এবং পরে ফাইব্রিন জালকে পরিণত করে। ফাইব্রিন জালকে লোহিত কণিকা এবং শ্বেত কণিকা আটকে থাকে, ফলে রক্ত জমাট বেঁধে যায়। ফাইব্রিন জাল এই ধরনের আটকে রাখে, এই জন্য লোহিত কণিকা শ্বেত কণিকা আর বের হতে পারে না। আচ্ছা, আমরা একটা সোজা একটা কথা বলি, বিটিসিটি, কথা কারো শুনছেন কখনো? বিটি এবং সিটি। বিটি শব্দ হচ্ছে ব্লিডিং টাইম, আর সিটি হচ্ছে ক্লটিং টাইম। ব্লিডিং মানে কি? রক্তক্ষরণ। ছোট্ট একটা উদাহরণ দিই, একটু উদাহরণ দিই ছোট। কয়েকদিন আগে আমি একটা মুসলমানি করেছিলাম, ঠিক আছে? তো মুসলমানি করানোর সময় একটা প্রটোকল হচ্ছে বিটিসিটি করানো, কিন্তু আমি এই প্রটোকল মেনটেন করি না, আমি এই পরীক্ষা করি না। নর্মালি আমরা কারো করিও না, নর্মালি আমি কারো করি না। কারণ কি? কারণ আমরা হিস্ট্রি নেই, রুগীকে জিজ্ঞেস করি রক্ত কাটাছেঁড়া গেলে রক্ত পড়া বন্ধ হয়নি? হ্যাঁ, কাটাছেঁড়া তো যায়, রক্ত বন্ধ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাচ্চার বিটিসিটি অ্যাবনর্মাল, এটা পরে জানতে পারছি। যখন মুসলমানি করার পরে আমি ভালো করে সেলা করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চার কোনো কারণে মুসলমানির রক্ত বন্ধ হয় না। তখন কিন্তু বন্ধ ছিল, একটু পরে রক্ত আবার বের হতে শুরু করছে। তখন তার রক্ত পরীক্ষা করে দেখা গেল যে তার সিটিতে কাউন্ট বেশি। সিটি যে সময়টা, ক্লটিং টাইম, মানে আপনার রক্ত যে জমাট বাঁধার হারটা একটু, সময়টা একটু বেশি। আচ্ছা, বিটি মানে হচ্ছে ব্লিডিং টাইম, সিটি মানে হচ্ছে ক্লটিং টাইম। এটা আমার 5-7 বছরের অভিজ্ঞতায় এখন 1001 পাওয়া যায়, 1001 পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, রেয়ারলি। হ্যাঁ, আমি পাইছি। যাই হোক, ওটা পরে ম্যানেজ হয়েছে।
ওটা পরে আরও ভালো করে আপনার শিলে টিলে করে দেয়, কিছু ওষুধপত্র দিয়ে ম্যানেজ করা গেছে, কিন্তু কিছুটা জটিলতা তৈরি হয়েছে আর কি। তো বিটিসিটি হচ্ছে, বিটি নর্মাল কত 1 থেকে 5 মিনিট না 7 মিনিট, 7 মিনিট, আর এ হচ্ছে 5 থেকে 10 মিনিট। মানে কারো যদি রক্তক্ষরণ হয় যেটা 1 থেকে 7 মিনিট ক্ষরণ হবে, এর বেশিক্ষণ সময় আর ক্ষরণ হবে না। মানে রক্তক্ষরণের সময়টাকে আমরা ব্লিডিং টাইম বলবো। ধরুন কারো কাটা গেছে, হ্যাঁ মেজর কাটা, অসুবিধা নেই, কিন্তু রক্তক্ষরণ হবে 1 থেকে 7 মিনিট। আবার কারো ক্লটিং টাইম মানে রক্ত জমাট বাঁধবে 5 থেকে 10 মিনিটে। এখানে উল্লেখ থাকে যদি কারো বেইন কাটা যায়, যদি কারো বেইন কাটা যায়, কিন্তু সেই বেইন রিপেয়ার করা না হয়, কি করা না হয়, রিপেয়ার করা না হয়, তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধবে না। যদি ক্যাপিলারি কাটা যায়, ক্যাপিলারি মানে হচ্ছে বেনের সামনের যে অংশগুলা জালের মতো, ক্যাপিলারি মানে ছোটো নালিকা, তখন সেটা কি করবে, জয়া লেগে যাবে। যেমন গতকাল রাতে যেটা হয়েছে, আমার একটা বাচ্চা বাড়িতে মুসলমানি করাইছে, একটা বাচ্চা বাড়িতে মুসলমানি করাইছে, করানোর পরে মুসলমানি করেছে সকাল 7-8টার দিকে, আমার কাছে রাত 8টা বাজে নিয়ে এসছে, 7টা 50-এ নিয়ে এসছে। তখন পর্যন্ত ডাক্তার রক্ত জমাট বন্ধ হয় নাই। বাড়িতে মুসলমানি করানোর কী হয়, ওরা তো এগুলো আটকায় না, ভেনগুলো কী করে না, আটকায় না, জাস্ট এক ধরনের তেনা পেঁচাই দেয়, তেনা পেঁচাই দিয়ে এই লোক মাটি, কিসের একটা মাটি দেয় না, কি মাটি দেয়, চুলার মাটি দিয়া এরকম জুব্বা বানাই এসছে, হ্যাঁ এরকম এত এত এরকম নিয়ে আসছে এতগুলো। আমি এটা কি, চুলার মাটি দিছে, হ্যাঁ পরে চুলার মাটি বেদ করেও রক্ত টিপ টিপ করে পড়তেছে, চুলার মাটি ভিজাও রক্ত পড়তেছে। তখন আমি দেখি তো বাসার অবস্থা খুবই খারাপ, এটা হচ্ছে অপারেশন থিয়েটার লাগবে, এমন ম্যানেজমেন্ট জায়গা লাগবে। তারপরে গরিব পেশেন্ট, আবার ধরেন চাঁদপুর পাঠানো, আবার 1-2 ঘন্টা ওয়েট করা, বাসার আরও ক্ষতি হয়ে যাওয়া, সব মিলিয়ে আমি চিন্তা করলাম আমি একটু রিস্ক নেই, আমার একটু রিস্ক নেই। পরে আমি আমার যে আছে সহযোগী তাকে বললাম রেডি করো সব কিছু, তো রেডি করলাম। প্রায় 1 আওয়ারেরও বেশি সময় ধরে কাজ করতে হয়েছে, 1 ঘন্টারও বেশি সময় লাগছে অপারেশন শেষ করতে। বুঝেন, ধরেন জেলা সদরের অপারেশন রুমে এসি আছে না, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওটি করেন, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে ওটি রুমে স্যার আমরা দেখছি ধরেন রুগরে অ্যানাস্থেসিয়া দিয়ে আসা বসে চাটাও খেয়ে গেছে, কফি খেয়েও গেছে, হ্যাঁ, বা ধরেন সব কিছু আটকা দিয়ে যখন রক্তপাত বন্ধ হয়েছে আসা কফি টফি খেয়ে গেছে। কিন্তু আমার তো সেই সুযোগ নাই, উপজেলা সেন্টার, সামান্য আলো, হ্যাঁ ফ্যানটা চলে, তাও বাতাস গায়ে আসে না, ফ্যান ঘুরে শুধু কিন্তু বাতাস গায়ে আসে না, হ্যাঁ হ্যাঁ। পরে এই ক্লটিং টাইম অনেক অনেক বেশি ছিল। এটা কারণে শব্দ পাচ্ছে না, নিচে পড়লে অত শব্দ হইতো না। তারপর যাও 1 ঘন্টার মধ্যে ওটা শেষ করছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালোভাবে কাজ করছি, রোগীও মোটামুটি হয়েছে। তো ওটার আর বিটিসিটি করা হয় নাই। আচ্ছা, তো যে কোনো মাইনর অপারেশনের ক্ষেত্রে বা মেজর অপারেশনের ক্ষেত্রে বিটিসিটি অপারেশন করা হয়, সব মনে রাখবেন কেমন। ডাক্তাররা করে নাই, বিটিসিটি অপারেশন করে নাই। একটা কথা দেখেন, হেমোফেলিয়া, হেমোফেলিয়া এটা রক্ত রোগ। আমরা বলছি না হেমোফেলিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া বলছি। হেমোফেলিয়া এই ধরনের একটা রোগ, কি করে, বংশবাহিত একটি রোগ যা মহিলাদের দিয়ে বংশক্রমে বাহিত হয়, কিন্তু পুরুষরা আক্রান্ত হয়, কীভাবে, আল্লাহ না করুক আমার মায়ের যদি হেমোফেলিয়া থাকে, তাহলে আমি যখন গর্ভে এসেছি তখন আমার মায়ের মাধ্যমে আমার কী হবে, হেমোফেলিয়া হবে, কিন্তু আমি তো পুরুষ, ঠিক আছে। আচ্ছা, কি হয় এতে হলে, কি হয়, রক্ত জমাট বাঁধতে অস্বাভাবিক বেশি সময় লাগে, কিন্তু রক্তক্ষরণ সময় স্বাভাবিক, মানে ব্লিডিং টাইম কি হয়, মানে রক্তক্ষরণ হবে স্বাভাবিক সময়ে, কিন্তু রক্ত জমাট বাঁধবে মানে রক্ত যে জমাট বাঁধার যে একটা সময়টা, সেই সময়টা
প্রলং থাকবে, মানে লম্বা থাকবে, তাতে করে তার রক্ত একবার কাটা গেলে আর রক্ত বন্ধ হবে না। আচ্ছা, হ্যাঁ ওই যে বললাম একটু আগে, অর্থাৎ সিটি হবে প্রলং এবং কিন্তু বিটি হবে নর্মাল। সিটি মানে হচ্ছে ক্লটিং টাইম হচ্ছে প্রলং, প্রলং শব্দের অর্থ কি লম্বা সময় ধরে, হ্যাঁ, আর বিটি হচ্ছে নর্মাল। রক্ত জমাট বাঁধার 8 নং ফ্যাক্টরের অভাবে 85% ও 9 নং ফ্যাক্টরের অভাবে 15% লোকের এ রোগ হয়। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ বলেন। বুঝি নাই, বলেন। হ্যাঁ, পুরুষের মাধ্যমে অন্য কারো ছড়াইতে পারে। ধরেন কীভাবে ছড়াবে, আপনার একই সিরিঞ্জ যদি ব্যবহার করি তখন ছড়াতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো, রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ দুই ধরনের। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার, না ল্যান্ডস্টেইনার কত সালে আবিষ্কার করছেন? কত সালে? 1901 সালে। 1901 সালে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। ঠিক আছে, দেখেন না, তখন রক্ত দেওয়া হয়তো, কেউ দিলে রুগী মারা যেত, তখন বুঝতো না যে কেন মারা যাচ্ছে। হ্যাঁ, রক্ত দিলে রুগী যেত মারা, তখন বুঝতো না যে কেন মারা যাচ্ছে। হ্যাঁ, কাকতালীয়ভাবে মিলে গেলে তখন হয়তো বা মেরে ফেলছে। জ্ঞান বিজ্ঞান প্রতিদিনে আমাদেরকে নতুন নতুন অনেক কিছুই দিচ্ছে। একটা সময় কলেরা হলে মানুষ মারা যেত, এই বাংলাদেশের বিজ্ঞানীরা ওআরএস আবিষ্কার করছে, এবং সারা পৃথিবীতে এই ওআরএস কী হয়েছে, সমাদৃত হয়েছে, এবং WHO রিকমেন্ড করছে। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে হ্যাঁ, পাতলা পায়খানা ওআরএস চিকিৎসা হিসাবে কি গ্রহণযোগ্য। অবশ্যই। আচ্ছা, এভিও সিস্টেম এবং হচ্ছে আরএস ফ্যাক্টর কথা শুনেন। এভিও সিস্টেম হচ্ছে রক্ত কোন গ্রুপের হবে সেটা নির্ধারণ করবে। কথা বুঝেন আপনি আমার, একটু মনোযোগ দেন, বইয়ের চাইতে আমার কথা শুনলে বেশি মনোযোগী হবেন। আর হচ্ছে আরএস ফ্যাক্টর নির্ভর করবে রক্ত কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। আর এই এভিও সিস্টেম নিয়ন্ত্রণ করবে আপনার রক্তটা কি কোন গ্রুপের হবে। হ্যাঁ, রক্ত গ্রুপ কি আছে বলেন তো? এ বি ও, এই 4টা গ্রুপ। এরা সবগুলোর প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এবি পজিটিভ হতে নেগেটিভ হতে পারে, বি পজিটিভ বি নেগেটিভ, এবি পজিটিভ এবি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ। মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই তো কথা বলছি। একটু শেষ করে আলোচনা একটু। বাংলাদেশে বা এশিয়া মহাদেশে পজিটিভ রক্তের সংখ্যা বেশি। কি বলছি বুঝাইছে? পজিটিভ রক্তের সংখ্যা বেশি পজিটিভ গ্রুপের, সেটা এ গ্রুপ হোক, বি গ্রুপ হোক, এবি হোক, ও হোক, পজিটিভ রক্ত গ্রুপের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, আর এশিয়ার বাইরে ইউরোপগুলোতে হচ্ছে নেগেটিভ বেশি না, বলছে পজিটিভ একটু কম। বাংলাদেশে যেখানে 75% বা এশিয়ার মধ্যে 75%, সেখানে মাত্র 65% ওদের পজিটিভ। এইটা না, নৃতাত্ত্বিক না, এটা হচ্ছে আপনার ব্লাড গ্রুপিং। আসলে আমরা এই এশীয় উপমহাদেশ তো আপনার একসময় শাসিত হয়েছে না, বিভিন্ন উপনিবেশরা আমাদেরকে শাসন করে গেছে, ব্রিটিশ থেকে শুরু করে সবাই। হ্যাঁ, এই শাসন আমলে দেখা গেছে ওরা আসতো এখানে, ঘর সংসার করতো, বিয়ে করতো, আবার চলে যেত, তাই না? এখানে আমাদের জিনগত একটু হয়ে গেছে, হ্যাঁ, এলোমেলো হয়ে গেছে আমাদের, তাই না? কেউ কালো, কেউ ফর্সা, কেউ সাদা, হ্যাঁ এরকম, কেউ লম্বা, কেউ মোটা, কেউ বেটো, না এরকম না? আচ্ছা, একটু আলোচনায় ফিরছি। দেখেন এই দেখেন
কেউ ইচ্ছে করলে কাউকে রক্ত দিতে পারবে না। রক্ত দিতে গেলে এবিউ সিস্টেম এবং আরএস ফ্যাক্টর মিলতে হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ও পজিটিভ রক্তের গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা, আর এবি পজিটিভ রক্তের গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। আমরা বলি ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার কে বলেন তা? ও ও গ্রুপের, সে ও পজিটিভ হলে পজিটিভ যে কোনো রক্ত গ্রুপে রক্ত দিতে পারবে। আর ইউনিভার্সাল কি বলি আমরা? গুড। রিসিভার কি? এবি গ্রুপের রক্ত যারা, এদের হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, গ্রহণ করতে পারবে। সে সবার থেকে রক্ত গ্রহণ করতে পারবে। রিসিভ করতে পারবে, সে রিসিভ করতে পারবে। সরি বলেন। হ্যাঁ পারবে, পারবে, দিতে পারবে। তবে উত্তম হচ্ছে না দেওয়া। যদি একদমই না পাওয়া যায়, যদি একদমই না পাওয়া যায় যে হ্যাঁ ও পজিটিভ রক্ত পাওয়া যাচ্ছে না বা এই মুহূর্তে আর সম্ভব না, তখন দিতে পারবে। ঠিক আছে, বলেন আর কার কি প্রশ্ন? আচ্ছা, এই ভালো কথা বলছে, আমরা এই তো আসবো। রক্ত দিতে অনেকগুলো প্রসিডিউর মেনটেন করতে হয়। হ্যাঁ, ক্রস ম্যাচিং করতে হয়। আপনার শরীর এর রক্ত আমার শরীরে দিবেন বা আমার শরীরের রক্ত আপনাকে দিব, সেজন্য আগে যে রক্তের গ্রুপ ঠিক থাকতে হবে। আরএস ফ্যাক্টর যেটা আমরা বলছি, পজিটিভ হলে আপনার পজিটিভ হলে আমার পজিটিভ হয়ে দেবো, আমার নেগেটিভ হলে আপনারও নেগেটিভ। আরএস ফ্যাক্টর ঠিক থাকতে হবে। তাহলে এই গ্রুপ ঠিক, আরএস ফ্যাক্টর ঠিক। এরপরে কোনো ডিজিজ আছে কি না, হেপাটাইটিস, জন্ডিস, হ্যাঁ এইচবিএসএজি, এইচআইভি, এইডস, এগুলো কোনো রোগ আছে কি না সে টেস্ট করব। আচ্ছা, এরপরে করব বিভিন্ন ধরনের ক্রস ম্যাচিং, যে আপনার রক্ত আমার রক্ত দিয়ে কোনো রক্ত আমার ভেঙে যাচ্ছে কি না। যেটা আগে হইতো, রক্ত ভেঙে যেত, তখন মানুষ কি করতো? মারা যেত। আচ্ছা, দেখেন একটা জিনিস, খুব মজার একটা কাহিনী দেখেন। 1901 সালে কিন্তু রক্ত গ্রুপ আবিষ্কার হয়েছে, তাই না? আর আরএস ফ্যাক্টর আবিষ্কার হয়েছে 1940 সালে। এই বাকি 40 বছর কী হয়েছে? ধরেন মনে হয়েছে যেন এই বি পজিটিভ রক্ত এরা না বি গ্রাফের রক্ত এরা বি গ্রুপ, এরা দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু মারা গেছে না ওই সময়। আচ্ছা, তখন আরএস ব্লাড তখন চিন্তা করলো মরে যাচ্ছে কেন, রক্ত দিলেও যেখানে বাঁচানোর কথা সেখানে মরে যাচ্ছে কেন। তখন তারা অনেক চিন্তা ভাবনা করে আরএসটা আবিষ্কার করছেন। তাও এই বিজ্ঞানী ল্যান্ডস্টেনার আবিষ্কার করছেন। তাই আরএস দু ধরনের, যে বললাম পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, আরএস পজিটিভ এবং আরএস নেগেটিভ। আচ্ছা, রক্তের গ্রুপ এবি সিস্টেম এবং আরএস ফ্যাক্টর না মিললে কোনো রোগীকে রক্ত দেওয়া যাবে না। যেটা বললাম, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ 18 থেকে 50 বছর বয়সে প্রতি 4 মাস অন্তর রক্ত দিতে পারবেন। এতে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। তবে নিম্নলিখিত ব্যক্তিবর্গ রক্ত দিতে পারবেন না। কারা কারা? গর্ভবতী ও স্তন্যদানকারী দানকারী মা রক্ত দিতে পারবেন না। কথা মনে রাখবেন সবসময়, কখনো কোনো গর্ভবতী মা রক্ত দিতে পারবেন না। আচ্ছা, রক্তদানকারী শরীরে সিফিলিস, এইডস, হেপাটাইটিস, ম্যালেরিয়া ইত্যাদি থাকলে রক্ত দিতে পারবেন না। দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ আরএস ফ্যাক্টর ও ক্রস ম্যাচিং গরমিল থাকলে রক্ত দিতে পারবেন না। আমরা এখানে একটা আলোচনা করছিলাম কয়েকদিন আগে, কারণ মনে আছে যে রক্তের গ্রুপ যদি স্বামী স্ত্রীর একই হয় কী সমস্যা হবে? আচ্ছা, এই পাশে লিখলাম আমি স্বামী, এই পাশে লিখলাম স্ত্রী। ঠিক আছে, এ বিও যাই হোক, আমি পজিটিভ নেগেটিভ দিয়ে বোঝাচ্ছি। স্বামীর পজিটিভ, স্ত্রীর পজিটিভ, কী হবে? সুস্থ বাচ্চা, ঠিক আছে, সমস্যা নেই, যে কোনো রক্ত গ্রুপ। স্বামী নেগেটিভ, স্ত্রী পজিটিভ, কী হবে?
সবসময় এই সূত্র কাজ করবে না, বাচ্চা ঠিক হবে। স্বামী নেগেটিভ, স্ত্রীও নেগেটিভ, কি হবে? হ্যাঁ কি হবে জানি না, ভালো উত্তর, এটাও ঠিক আছে। আচ্ছা, স্বামী প্লাস স্ত্রী মাইনাস, কি হবে? এটাতে ঝামেলা আছে। কি ঝামেলা একটু বুঝাই বলি, কি ঝামেলা একটু বুঝাই বলি। সন্তান সাধারণত ধারণ হয় কোথায়? স্ত্রীর কাছে ধারণ হয়, মায়ের কাছে ধারণ হয়। পুরুষ তো সন্তান ধারণ করতে করার ক্ষমতা আল্লাহ দেয়ও নাই, পুরুষ ধারণ করেও না। যেহেতু সন্তান ধারণ করে স্ত্রী, সেহেতু বলা হচ্ছে স্ত্রী বা মায়ের শরীরের পুষ্টি শোষণ করে বাচ্চা জন্মগ্রহণ করে, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে যদি স্বামীর পজিটিভ রক্তের গ্রুপ থাকে, তাহলে স্ত্রীর পজিটিভ রক্তের গ্রুপ থাকে, তাহলে তাদের জিনগতভাবে সেটা সন্তানগুলো কী হবে? সুস্থ হবে। যদি স্বামীর নেগেটিভ রক্ত থাকে, স্ত্রীর পজিটিভ রক্ত থাকে, তাহলেও জিনগতভাবে সেগুলো সুস্থ হবে। কিন্তু কোনো কারণে যদি স্বামীর পজিটিভ রক্ত থাকে কিন্তু স্ত্রীর নেগেটিভ রক্ত থাকে, সেক্ষেত্রে কী হবে? আমি বলতেছি এখানে জিনগত কারণে বাচ্চারা বাবার রক্তের গ্রুপ পায়। আবার বলতেছি, সবাই কথাগুলো মনে রাখবেন। জিনগত কারণে সন্তানরা বাবার রক্ত গ্রুপ পায়, পুষ্টি নেয় মায়ের থেকে, রক্ত গ্রুপ পায় বাবার। অদ্ভুত না? হ্যাঁ, দারুণ অদ্ভুত না? আচ্ছা, কি হচ্ছে এবার এখানে দেখেন, যখন বাবার রক্তের গ্রুপ পায়, তখন এই বাবার রক্তের গ্রুপটা মায়ের রক্তের গ্রুপ কি হয়? ধরেন মায়ের বাবার রক্তের গ্রুপ কি প্লাস, মায়ের রক্তের গ্রুপ কি মাইনাস, কি ঘটবে? বাবার রক্তের গ্রুপ পাইছে, তখন প্রথম বাচ্চার ক্ষেত্রে সমস্যা হবে না। কেন হবে না? যখন সন্তান হয়ে যাবে, স্পাইনাল কর্ড, সরি এই কী বলে, আম্বিলিক্যাল কর্ড কাটবে, তখন এই আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে মায়ের শরীরে কিছু পজিটিভ রক্ত কী করবে? চলে যাবে। মায়ের রক্তে কিছু পজিটিভ রক্ত চলে যাবে বাচ্চার কাছ থেকে, অল্প কিছু চলে যাবে। যাওয়ার পরে মায়ের রক্ত, এই ম্যানেজ নেগেটিভ রক্তটা কিছু অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। কার বিরুদ্ধে? পজিটিভ রক্তের বিরুদ্ধে। বাবার বিরুদ্ধে রক্ত কিছু অ্যান্টিবডি তৈরি করবে। তো অ্যান্টিবডি তৈরি করার পরে কী হবে? যখন পরবর্তী বাচ্চা ধারণ করবে, তখন এই অ্যান্টিবডিগুলোর লাগে ঝামেলা লেগে যাবে। কথা বোঝা গেছে? কারো কোনো আর ভুল মিসকনসেপশন আছে? বোঝার কোনো সমস্যা আছে? সব ক্ষেত্রে সমস্যা নেই, তাহলে হবে। কথা বোঝা গেছে? কারো কোনো কনফিউশন? আচ্ছা, বর্তমানে এখন আবার অনেক চিকিৎসা আছে যেখানে স্ত্রীকে বিভিন্ন রকমের ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দিলে ওই অ্যান্টিবডিগুলো ধ্বংস হয়ে যায়, তখন আবার অথবা গর্ভাবস্থায় মানে সন্তানের রক্তের গ্রুপ জেনে গর্ভাবস্থায় জেনে কি করা যায়, ব্যবস্থা নেওয়া যায়। আব্দুল জাব্বার ছাড়া বাকি যারা বিয়ে করেন নাই সবাই, জাফর বিয়ে করার সময় অবশ্যই স্ত্রীর রক্তের গ্রুপ জেনে নেবেন। কেমন? আপনার রক্তের গ্রুপ কি? আপনার রক্তের গ্রুপ কি? এই তো এটা বলতেছি, আপনার বললাম না, ওই যে 65 থেকে 75% দেশে পজিটিভ, নেগেটিভ খুব রেয়ার। আপনাদের কারো নেগেটিভ আছে? পরিচিত কারো আছে? আমার এক পরিচিত একজনের আছে নেগেটিভ। হ্যাঁ, খুবই রেয়ার না? খুবই রেয়ার, পাওয়া যান না বলে চলে। নেগেটিভ রক্তের ব্লাডগুলাই রেয়ার, নেগেটিভ রক্তের গ্রুপ সবই রেয়ার। ঠিক, যে কোনো নেগেটিভ রক্তের গ্রুপে আমাদের দেশে খুবই রেয়ার, মাত্র 15-20% লোকের আছে, তাও তারা তো দিতে চায় না, কারণ সেও তো রিস্কে আছে। তার হঠাৎ করে তার রক্ত লাগতে পারে, একদম হয়তো বা, হ্যাঁ, রক্ত দেওয়ার পরে সে অসুস্থ হয়ে গেলে তখন তার কী হবে? ঠিক আছে? কার বি পজিটিভ? কার বি পজিটিভ? আর
ফিমেলদের ম্যাক্সিমাম ও পজিটিভ থাকে না? আচ্ছা, একটু ওই জন্য ক্রস ম্যাচিংটা একটু পরে শেষ করে দিচ্ছি। এবি ক্রস ম্যাচিং, এবি সিস্টেম বা আরএস ফ্যাক্টর উভয় প্রকার রক্তে গ্রুপে মিল থাকার পরও একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে রক্ত দেওয়ার পূর্বে, এই যে বললাম এগুলো কথাগুলো বলছি। হ্যাঁ, রক্ত দিলে কী হবে? রক্তকণিকা নির্দিষ্ট সময় পরে ভেঙে যাবে, জন্ডিস হতে পারে, রোগ সংক্রমণ হতে পারে, জ্বর এবং অ্যালার্জি হতে পারে, থ্রম্বোফ্লোবাইটিস হতে পারে, রক্ত কমে, চাপ কমে, শকে যেতে পারে, খিঁচুনি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এগুলা আমরা হাসপাতালে এই ম্যানেজমেন্টগুলো রাখি। যখন সবগুলো মিলার পরও আমরা কিছু অনেকের ঝামেলা হয়, অনেকের কি হয় ঝামেলা হয়, তখন আমরা মেজারমেন্ট নেই, ইনস্ট্যান্ট রক্ত বন্ধ করে দিই। এরপরে আমরা কি করি? আমরা বিভিন্ন ইনজেকশন দিই না। না, ওই যে বললাম সুস্থ মানুষ প্রতি 120 দিন পর পর রক্ত দিতে পারবেন। কখন রক্ত দিতে হবে দেখেন, আঘাতজনিত কারণে প্রচুর রক্তক্ষরণ হলে, পেপটিক আলসার বা অন্য কোনো রোগে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হলে, শরীরের অনেক অংশ পুড়ে গেলে, অপারেশনের সময়, লিউকিমিয়া, হিমোফিল ইত্যাদি রক্ত রোগে, তীব্র রক্ত শূন্যতা দেখা দিলে। কারো কোনো প্রশ্ন? আজকে আরও অনেক বেশি আলোচনা করবো কিন্তু সময় পাচ্ছি না। এগুলো আসলে খুব বেশি মানে বোঝানোর কিছু নাই, তাই না? চলে যাচ্ছি রক্তবাহী নালী, শেষ আলোচনা, ব্লাড ভেসেল। রক্তবাহী নালী, হ্যাঁ, দুই ধরনের আমরা আলোচনা করছি না, আর্টারি এবং হচ্ছে বেইন, ধমনী এবং হচ্ছে শিরা এবং হচ্ছে ক্যাপিলারি। যে আলোচনা আমি ক্যাপিলারি বলে গেছি, কিন্তু কেউ হয়তো খেয়াল করলে বুঝতে পারবে, আমি কিন্তু ক্যাপিলারি বলছি। আর্টারি, বেইন, বেইনের পরে থাকে কি ক্যাপিলারি বা জালিকা, ঠিক আছে? দেখেন, ধমনী এবং শিরা, যে সব রক্তবাহিকার মধ্য দিয়ে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড হতে সারা দেহে প্রবাহিত হয় তাকে ধমনী বলে। ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড জাতীয় রক্ত বহন করে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে আসে। এখানে একটা ব্যতিক্রম, এখানে কি হচ্ছে, ফুসফুসীয় যে ধমনীটা এটা কার্বন ডাইঅক্সাইড জাতীয় রক্ত বহন করে। আচ্ছা, শিরা কী করে? যেসব রক্তবাহিকার মধ্যে দিয়ে সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে শিরা বলে। আচ্ছা, শিরা এবং বেনের মধ্যে পার্থক্য, ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য একজন পড়েন তো। আমরা ধরেন কি করি, দেহে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এগুলো তো একটা নালীকে নিয়ে আসতে হবে, নিয়ে আসা দিতে হবে যে তুমি এগুলো রাখো। নিঃশ্বাস নেই না, অক্সিজেন নেই না, অক্সিজেনের ব্লাড রক্তে যায়, শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা আগভাবে ছেড়ে দেই, নিয়ে আসতে হবে। এখন যদি একটা নালে আপনার শুধু দুই ধরনের রক্তই আসে তাহলে তো মিশে যাবে, তাহলে লাভ তো আর হবে না। এই ধরনের এক ধরনের নালিকা দিয়ে অবিশুদ্ধ রক্ত দুটাই থাকবে। হ্যাঁ, নেগেটিভ প্রেশার এবং পজিটিভ প্রেশার দুটাই থাকবে। এখানে একটু পার্থক্যটা পড়েন তো, একজন পার্থক্যটা পড়েন। ধমনী আচ্ছা, আস্তে হঠাৎ করে ধমনী বলে ফেলছেন। হ্যাঁ, পড়েন একটু। হ্যাঁ, ঠিক আছে। ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, দেহের কৈশিক জালিকাতে শেষ হয়। আর শিরাতে হচ্ছে শিরা কৈশিক জালিকা হতে উৎপন্ন হয়, হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়। ধমনীর ব্যাস ছোট, শিরার ব্যাস বড়। অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। দেহ ত্বকের কিছুটা ভিতরে থাকে, ত্বকের ঠিক নিচেই থাকে। দ্রুত গতিতে রক্ত প্রবাহিত হয়, সাবলীল গতিতে রক্ত প্রবাহিত হয়। রক্ত টুকটুকে লাল বর্ণের হয়, রক্ত কালচে লাল বর্ণের হয়। প্রাচীর বেশ পুরু, প্রাচীরের কম, কপাটিকা থাকে না, কপাটিকা থাকে। কেটে গেলে ঝিনকি দিয়ে রক্ত বের হয়, কেটে গেলে ফোঁটায় ফোঁটায় রক্ত বের হয়। পালস অনুভব করা যায়, পালস পাওয়া যায় না। কৌশিক জালিকা একটু পড়ে দেন। কৈশিক জালিকা ইহা সূক্ষ্মাতি সূক্ষ্ম রক্তবাহিকা যা প্রশাখা ধমনী ও শিরার সংযোগস্থলে জালিকাকারে বিন্যস্ত, তাদের কৈশিক জালিকা বলে। কার কোনো প্রশ্ন?
শিরা এবং ধমনী নিয়ে কারো কোনো কথা, কোনো লাইন বুঝতে অসুবিধা হয়েছে? কপাটিকা হচ্ছে আমরা হচ্ছে কলের যে লেদার এবং বাকেটের পার্থক্যটা যদি বুঝতে আচ্ছা, কপাটিকা হচ্ছে আপনার এক ধরনের বাল্ব, ভালোর মতো যে ওগুলো অটো এক ধরনের খুলবে আবার বন্ধ হবে, চাপে খুলবে আবার নেগেটিভ প্রেসারে কী হবে, বন্ধ হবে। এটাই কপাটিকা। কিসে থাকে বলেন তো? ধমনীতে কি থাকে? ধমনীতে ধমনীতে থাকে না, শিরায় থাকে না? হ্যাঁ। এরপরে পরেরটা করবো হৃৎপিণ্ড। না, আর কারো কোনো প্রশ্ন? পার্থক্যটা একদম সাধারণ ভাষায় দেখা আছে। একদম সাধারণভাবে দেখেন, ধমনীর ব্যাস চিনি, ব্যাস ব্যাস হচ্ছে আপনি বললেন না ধমনীর ব্যাসকে চিনি, আমি একটা বৃত্ত আঁকলাম, বলবেন এটা আমার ব্যাস কোথায়? বৃত্ত আঁকাটা, বৃত্ত তো চাল করার মতো হয়ে যাচ্ছে। তো ব্যাস কোনটা? কেন্দ্রকে ক্রস করে। হ্যাঁ, কেন্দ্রকে যারা করে, যা ইয়ে করে, কি করবে, ভেদ করে। যদি আমি এমনি আটকাই দিয়ে এমনি এমনি এদিকে যাই, এমনি চলে যাই, হ্যাঁ, এটা কিন্তু ব্যাস হবে না, না? আচ্ছা, গুড, সেটা তো ভালো জানেন দেখি। আমি মানে আমার তো ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কেন্দ্র পর্যন্ত বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত। ব্যাসার্ধ মানে এই ব্যাসটা থাকবে কোনটার বড়? বড় থাকে কাছের, ধমনী না শিরার? ধমনীর ব্যাস ছোট থাকবে আর শিরার ব্যাস বড় থাকবে, এই জন্য আমরা শিরা কিন্তু ইনজেকশনটা দিই, ব্যাসটা বড় মোটা থাকে না, আর ধমনীগুলো নিচে থাকে, তো এই জন্য দেওয়া সম্ভব হয় না। আর কারো কোনো প্রশ্ন? কেউ দেখছেন ধমনী কাটে গেছে? ধমনী কেটে গেলে কী করব? রিপেয়ার করতে হয়, রিপেয়ার করলে আবার আর পাশ দিয়ে আরেকটা ধমনী বের হয়ে যায়। আজকে ভাবছিলাম হার্ট পড়াবো, কিন্তু সময় তো নাই। পড়াবো? হ্যাঁ জাফর, সময় শেষ। আসলে এগুলো এত ইলাবোরেট পড়াশোনা, হ্যাঁ, 1 ঘন্টা কিন্তু খুব এরকম লম্বা পড়ানো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, বুঝি নাই। ধমনী এবং শিরা দেখতে চান? আচ্ছা, হাত মেলেন। এগুলো হচ্ছে মূলত আপনার শিরা, আর ধমনী তো আমরা বলছি দেখা যায় না, এটা চামড়ার নিচে থাকবে না, এগুলো শিরা। হ্যাঁ, আর কৌশিক জালিকা হচ্ছে ধরেন এই যে আমরা এখানে যদি কাটা যায়, এখানে তো রক্ত বের হবে, এখানে তো আর ধমনীও নেই শিরাও নেই, আছে সামনে ঠিক কৌশিক জালিকা থাকবে।